বন্ধুরা, কৃষক বন্ধুদের জন্য বড় খুশির খবর। এবার কৃষক বন্ধুর নতুন ফর্ম কিন্তু ফিল আপ করা শুরু হয়ে গিয়েছে। আজ থেকেই আপনাদের আশেপাশের পঞ্চায়েত অফিসে নতুনভাবে ক্যাম্প বসছে, যেখানে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে, যারা আগে কৃষক বন্ধুর টাকা পেতেন। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তো অনেক রকম গুঞ্জন উঠেছিল যে পিএম কিষাণ সবাইকে করতে হবে, আর কৃষক বন্ধু প্রকল্প যেটা রয়েছে সেটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু নতুন বড় খুশির খবর হলো পিএম কিষাণ চালু থাকছে, সাথে সাথে কৃষক বন্ধুও কিন্তু চালু রাখা হচ্ছে এবং তাদের জন্য নতুন করে ভেরিফিকেশান চালু হয়েছে, যার কারণে যত পুরনো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা ছিলেন সকলকে একটি নতুন ফর্ম ফিল আপ করে জমা দিতে হচ্ছে আপনাদের পঞ্চায়েত অফিসের ক্যাম্পে। তো আপনিও আপনার আশেপাশে গিয়ে খোঁজ নিন যে দেখুন আপনাদের আশেপাশে ক্যাম্প করে সেই ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে কিনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই কৃষক বন্ধু প্রকল্পের যে ফর্ম NXR1 সেটা আপনি কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ গাইড আপনাকে করে দিব। তাই অবশ্যই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি একটিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই যে কিভাবে আপনি এই যে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি ফিল আপ করবেন। চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বর্তমানে যে কৃষক বন্ধুর জন্য যে ফর্মটি ফিল আপ করা হচ্ছে সেটা হচ্ছে এই ফর্মটি, যেটার নাম হচ্ছে NXR1 বা সংযোজনী 1। এই ফর্মটি কিন্তু ফিল আপ করা হচ্ছে। তো দেখুন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আমি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আচ্ছা, প্রথম নম্বরে আছে কৃষক বন্ধু বা KBID নম্বর। এটা আপনি অনলাইনে সার্চ করে পাবেন, কিন্তু আমরা অনেকবার চেষ্টা করলাম কিন্তু এখন দেখা যাচ্ছে না, সেটা XXS লেখা থাকছে। তো কিছু কিছু নাম্বার শো হচ্ছে, কিছু কিছু নাম্বার শো হচ্ছে না। অতএব এটা আপনি আপনার যখন ফর্মটি জমা দিতে যাবেন সেখানে কিন্তু আপনি একবার সেই আধিকারিকদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে এটা কি দিতেই হবে। এখানে কিন্তু টিক মার্ক নেই, অতএব এটা দেওয়ার দরকারও নেই। আপনি শুধু আপনার নামগুলো ভালোভাবে বসালেই হয়ে যাবে, অতএব এটা আপনি বাদ দেন। তারপর লেখা আছে ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর, এটা আপনাকে লিখতে হবে না, এটা আধিকারিকরাই লিখে নেবেন। আচ্ছা দেখুন, এরপর নিচে আছে সিরিয়াল বা ক্রমিক নম্বর, তারপর তথ্যের বিবরণ, তারপরে আরও একটি ঘর আছে যেখানে আপনাকে সব কিছু লিখতে হবে। তারপর 4 নম্বরে আর একটি ঘর আছে। তো 4 নম্বর অর্থাৎ এই যে ঘরটি, এই ঘরটাতে আপনাকে কিন্তু কিচ্ছু লিখতে হবে না। এখানে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ চিহ্ন প্রদান করবেন। অর্থাৎ যারা ভেরিফাইড অফিসার তারা আপনার তথ্যগুলো মিলিয়ে দেখবেন, যখন তারা দেখবেন যে সব কিছু ঠিক আছে তখন কিন্তু তারা এক একটা ঘরে এক একটা করে টিক চিহ্ন মারবে এবং সেগুলোকে খতিয়ে দেখবে। তো আপনার এই ঘরটাতে কিন্তু করার কিছু নেই, আপনাকে শুধুমাত্র এই ঘরটাতে কাজ করতে হবে। তো চলুন একে একে কী আছে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরে আছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষক বন্ধুর রেকর্ড বা পাসবুক বইয়ে অনুযায়ী আপনার যা নাম রয়েছে সেটা আপনি কিন্তু এখানে সুন্দরভাবে দেখে দেখে বসিয়ে দিবেন। তারপরে 2 নম্বর আছে পিতা, স্বামী বা অভিভাবকের নাম, নেম অফ ফাদার, হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড গার্জেন। তো আপনার যে অভিভাবক রয়েছেন অর্থাৎ আপনার পিতার নাম এখানে সুন্দরভাবে দেখে দেখে বসিয়ে দিবেন। তারপরে 3 নম্বরে আছে ঠিকানা, অর্থাৎ যেটা আপনার ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা আপনি এখানে বসিয়ে দিবেন, যে আপনার গ্রামের নাম কি, আপনার শহরের নাম কি, আপনার পোস্ট অফিস কোথায়, আপনার পুলিশ স্টেশন কোথায়, এগুলো কিন্তু আপনি এখানে এক এক বসিয়ে দিবেন। তারপরে 3 নম্বরের কয়ে রয়েছে ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ জেলার নাম কি, আপনি মুর্শিদাবাদ জেলার নাকি মেদিনীপুর জেলার নাকি মালদা জেলার, সেটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপরে আছে আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে না খ নম্বরে ব্লকের নাম, আপনার ব্লক কি সেটা আপনি এখানে কিন্তু বসিয়ে দিবেন। তারপর আছে গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ আপনার পঞ্চায়েত অফিস কোথায় সে নামটা লিখে দিবেন। এরপর আছে মৌজা বা গ্রাম, তো সেই মৌজা বা গ্রামের নামটা আপনি বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন ব্যাংকের বিবরণ, অর্থাৎ এ বেনিফিশিয়ারি ডিটেলস, ব্যাংকের বিবরণ আছে। তো ব্যাংকের বিবরণে আপনি কি বসাবেন দেখুন। প্রথম নম্বরে রয়েছে আপনার ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ আপনার ব্যাংকের নাম কি এবং শাখার নাম কি সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে খ নম্বরে আছে IFSC কোড, IFSC কোডটি আপনি দেখে দেখে সুন্দর করে বসিয়ে দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যেটা আছে সেটা কিন্তু তার পরবর্তী ঘরে বসিয়ে দেবেন। একটা ভুল করলে কিন্তু চলবে না, যদি আপনি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অতএব আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা সুন্দরভাবে দেখে দেখে বসাতে হবে। তারপরে আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বার যেটা আছে, অর্থাৎ মোবাইলের সাথে আধার কার্ডের যে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন।
তারপর নিচের ঘরে আপনি আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে আপনার যে অ্যাপিক নম্বর অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এএসডিডি তালিকাভুক্ত কিনা, আপনার নাম কি বাদ পড়ে গিয়েছে বা আপনি কি অন্য জায়গার মানুষ স্থানান্তরিত, তো আপনি যদি অস্থানান্তরিত হন তাহলে কিন্তু এখানে আপনার নামটি বসাতে হবে, বা তালিকাভুক্ত কিনা সেটা আপনি হ্যাঁ বা নায় উত্তর দেবেন। আপনার যদি নাম বাদ পড়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে হ্যাঁ বা না লিখে দিবেন। তারপরে নিচের ঘরে আছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। অনেকেই আছে যারা পিএম কিষাণের টাকাও পেতো, আবার কৃষক বন্ধুর টাকাও পেতো। তো এখন আপনাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনি পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, মানে আপনি কৃষক বন্ধুর সাথে সাথে পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন কি পাচ্ছিলেন না। যদি আপনি টাকা পেয়ে থাকেন বা টাকা পেতেন তাহলে আপনাকে হ্যাঁ লিখতে হবে, যদি না পেতেন তাহলে অন্যথায় আপনাকে এখানে না লিখে দিতে হবে। তারপরে দেখুন নিচে আছে প্রধান পেশা। আপনার পেশা কি? কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্বয়ংবিধিন্দ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো আপনার প্রধান পেশা কি? আপনি যদি এগুলোর মধ্যে হয়ে থাকেন তাহলে হ্যাঁ বা না লিখে দিবেন, বা এছাড়াও যদি আপনার অন্য কোনো পেশা থাকে সেটা কিন্তু এখানে আপনি উল্লেখ করে দিবেন। তারপরে নিচে আছে 11 নম্বরে জমির বিবরণ। জমির বিবরণটা আপনি দেখুন এখানে, দেখুন নিচে লেখা আছে জমির বিবরণ। তো ল্যান্ড হোল্ডিং ডিটেলস, আপনার জমির বিবরণ মানে আপনার জমি কতটুকু সেটা কিন্তু আপনি এখানে সংখ্যায় লিখে দিবেন। তারপর জেএল নম্বর, যেটা আপনার রেকর্ডের আছে, রেকর্ডের দেখবেন যে কাগজটি আছে সেখানে কিন্তু জেএল নম্বর আছে সেটা আপনি বসাবেন। এখানে আপনার নিচে খতিয়ান নম্বরটা বসাবেন, তারপর প্লট বা দাগের নম্বর যেটা সেটা বসাবেন। তারপর জমির পরিমাণ একর হিসাবে, যদি একর আপনি ক্যালকুলেটরে করে নেবেন, একটা ক্যালকুলেটর পাওয়া যায় ক্রোম ব্রাউজারে, একর টু ল্যান্ড লিখলেই আপনার চলে আসবে, তো এখানে একরটা বসিয়ে দিবেন। তারপর আর বা ডেট অফ, মানে আপনি যেদিন আপনার রেকর্ড করেন তার ডেটটা এখানে বসিয়ে দিবেন। তারপর জমির দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকার সূত্র বা নামজারি, হস্তান্তর, অন্যান্য। তো আপনি জমিটা ক্রয় করেছিলেন বা দানে পেয়েছেন বা অন্য কিছুতে পেয়েছেন সেটা এখানে বসাবেন। তারপরে আয়কর প্রদানকারী কিনা, আপনি যদি আয়কর প্রদান হন মানে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, অন্যথায় নো লিখবেন। তারপরে নিচের পেজটা দেখুন, নিচের পেজটাতে আপনাকে 13 নম্বরে বলা হয়েছে আপনার স্বামী বা স্ত্রী। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখবেন, আর আপনি যদি আম, আম, পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনার ওয়াইফের নাম মানে স্ত্রীর নাম লিখবেন। তারপরে ব্যাংকের বিবরণ, আপনার স্ত্রীর ব্যাংকের বিবরণ এখানে লিখে দিবেন যে তার কোন ব্যাংকে বই আছে, মানে কোন ব্যাংকে খাতা আছে। তারপর ব্যাংকের শাখার নাম এবং ব্যাংকের নাম লিখে দিবেন, তারপর আইএফএসসি কোড লিখবেন, তারপর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লিখবেন, তারপর আধার সংযুক্ত মোবাইলের নাম্বার লিখবেন, তারপর আধার নাম্বার লিখবেন, তারপর তার আপনার ভোটার কার্ডের নাম লিখে দিবেন। তারপরে তার কেবিএন নম্বর, মানে কৃষক বন্ধু সুবিধাভোগী কি না তিনি সেটা জিজ্ঞেস করা হয়েছে। যদি সে টাকা পায় সুবিধা আপনার মতোই কৃষক বন্ধুর সেটা পায় কি পায় না সেটা হ্যাঁ বা নাই উত্তর লিখবেন। তারপরে এএসডিডি মানে সে স্থানান্তরিত কিনা বা অন্য জায়গার মানুষ কিনা সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা সেটা আপনি এখানে হ্যাঁ বা নাই উত্তর দেবেন, এবং তার প্রধান পেশা কি, তিনি হাউস ওয়াইফ নাকি অন্য চাকরি বাকরি করে সেটা আপনি এখানে তার তার সেটা আপনি উল্লেখ করে দেবেন। তারপরে নিচে দেখুন এখানে অঙ্গীকারপত্র দেওয়া রয়েছে। এই অঙ্গীকারপত্র লেখা আছে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ের প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচারিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এবং কৃষক বন্ধু প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারবে। তো এই অঙ্গীকারটি হবে। তারপরে এখানে সুবিধাভোগী অর্থাৎ আপনি একটা আপনার সই করে দিবেন, বা আপনি যদি আপনার ওয়াইফের জন্য করে থাকেন তাহলে তার আপনার ওয়াইফকে এখানে সই করতে বলবেন। এবং নিচে যে এই স্পেসটি আছে এখানে আপনার জন্য কিছু করার নেই, এটা শুধুমাত্র অফিসের লোকেরা এটা ইউজ করবে, এখানে ব্যবহার করবে, এখানে যা লেখা লিখবে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি আপনাদেরকে তথ্যবহুল মনে হয় এবং ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।